হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক টেকনিক। পাইথন টিউটোরিয়ালের আজকের এই অংশটিতে রয়েছে ইনপুট আউটপুট নেওয়ার বিষয়টি, কতগুলো ফাংশনগুলো কিভাবে কাজ করে, আর হচ্ছে গত ভিডিওতে যেই আমরা ভ্যারিয়েবল এবং ডেটা টাইপ এবং অপারেটরগুলো নিয়ে শিখেছি সেগুলো আরেকটু বিস্তারিত এখানে আলোচনা করা হবে। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমে আমরা যে ফাংশন নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রিন্ট ফাংশন। প্রিন্ট ফাংশনের বেসিক স্ট্রাকচারটা হচ্ছে এরকম: প্রিন্ট লিখে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট এবং এন্ড, এই ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট আর এন্ডকে মিলে বলা হয় প্যারেন্থিসিস। এর মাঝে আমরা যা লিখব সেটা হবে এই প্রিন্ট ফাংশনের আর্গুমেন্ট। অর্থাৎ আমরা যদি এর আগে একটা সি ইকুয়ালস 10 নামের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি, তারপর এই ভ্যারিয়েবলটা যদি এই প্রিন্ট ফাংশনের মধ্যে লিখে দিই প্রিন্ট সি, তাহলে এই সিটা হবে প্রিন্ট ফাংশনের আর্গুমেন্ট। অর্থাৎ এই আর্গুমেন্ট নিয়েই ফাংশনটা কাজ করবে এবং এই আর্গুমেন্টের সাপেক্ষে তার আউটপুটটা এখানে আমাদের প্রিন্ট করে দেখাবে। তো কোনো ফাংশনের ক্ষেত্রে আর্গুমেন্ট হবে একটা, কোনো ফাংশনের আর্গুমেন্ট হবে একাধিক। যেমন এটার একটা সহজ উদাহরণ দিয়ে এভাবে বোঝানো যায় যে আমরা যখন ম্যাথ করি তখন কার্তেশীয় তলে আমরা কোনো বিন্দুর অবস্থান বোঝানোর জন্য দুটা স্থানাঙ্ক ব্যবহার করি, একটা এক্স এর স্থানাঙ্ক, একটা ওয়াই এর স্থানাঙ্ক। এই দুটা স্থানাঙ্ক মিলে আমরা একটা বিন্দু নির্দেশ করতে পারি। তো সেই কার্তেশীয় স্থানাঙ্কের যদি কোনো একটা ফাংশন আমরা পাইথনে ক্রিয়েট করি, তাহলে তার কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করার জন্য আমাদের তখন আর্গুমেন্ট তার রাখতে হবে দুটা। কিন্তু আমরা যদি একটা সরল রেখায় মানে সংখ্যা রেখায় ধরা যাক, যদি কোনো সংখ্যার অবস্থান নির্দেশ করি সেটা ধনাত্মক পার্শ্বে না ঋণাত্মক পার্শ্বে তা বোঝানোর জন্য আমাদের কেবলমাত্র একটা আর্গুমেন্ট হলেই কিন্তু চলে, যে সেটা ধনাত্মক পার্শ্বে না ঋণাত্মক পার্শ্বে। যেমন -3 ঋণাত্মক পার্শ্বে, এটা বোঝানোর জন্য কিন্তু আমাদের ওয়াই স্থানাঙ্কের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র এক্স স্থানাঙ্কে যেটা -3-তে আছে সেটা বোঝালেই হয়ে যায়। তো এক্ষেত্রে আমাদের এই ধরনের ফাংশন বানানোর জন্য আমাদের যদি বানাই আর কি, তাহলে পাইথনে আর্গুমেন্ট তখন আমরা বানাবো একটা। তো এর উপর নির্ভর করে অর্থাৎ কতগুলো ধরনের ডেটা টাইপ নিয়ে আমরা কাজ করছি অথবা কতগুলো ডেটা নিয়ে কাজ করছি, এর উপর ভিত্তি করে কোনো ফাংশনের হবে একটা, আবার কোনো ফাংশনের আর্গুমেন্ট হবে একাধিক। এটাই হচ্ছে এই আর্গুমেন্টের মূল বিষয়। তো এক্ষেত্রে প্রিন্ট ফাংশনের আর্গুমেন্ট এখানে আমি দিয়েছি একটা, যে প্রিন্ট সি, অর্থাৎ সি নামের আর্গুমেন্ট এখানে প্রিন্ট করবে। এখন আমি যদি এই কোডটা সেভ করে রান করি, তাহলে এই সি এর ভ্যালুটা আমাকে আউটপুট হিসেবে দেখাবে। তো দ্বিতীয় যেই আমাদের ফাংশনটা এখন এখানে এক্সপ্লেন করব সেটা হচ্ছে ইনপুট ফাংশন। ইনপুট ফাংশনের মাধ্যমে আমরা ব্যবহারকারীর কাছ থেকে কোনো কিছু ইনপুট নিতে পারি। অর্থাৎ ধরা যাক একজন ব্যবহারকারীর কাছে আমরা একটা প্রোগ্রামে কোনো কিছু ডেটা ইনপুট দিতে দিব, যে বলবো তার নাম ইনপুট দিতে, তাহলে সে কিভাবে ইনপুট দিবে? সেই ইনপুটটা দেওয়ানোর জন্য যে কোডটা আমাদের লিখতে হবে সেটা হচ্ছে এই ইনপুট দিয়ে প্যারেন্থিসিস। এখন ব্যবহারকারী কি ডেটা ইনপুট দিবে সেটা কিন্তু শুধুমাত্র এভাবে ইনপুট লিখে প্যারেন্থিসিস দিয়ে দিলে ব্যবহারকারী বুঝতে পারবে না। এর জন্য ব্যবহারকারী কী ধরনের ডেটা ইনপুট দিবে তা বোঝানোর জন্য পাইথনে যে ব্যবস্থাটা রাখা হয়েছে সেটা হচ্ছে প্যারেন্থিসিসের মাঝে ডাবল কোটেশন মার্ক দিয়ে একটা স্ট্রিং চাইলে আমরা লিখে দিতে পারি এন্টার আ পজিটিভ নাম্বার। এর মাধ্যমে ব্যবহারকারী বুঝতে পারবে যে আমি তাকে পজিটিভ নাম্বার ইনপুট দেওয়ার জন্য বোঝাচ্ছি। তো এই ইনপুটটাকে আমরা চাইলে এভাবেও লিখতে পারি, অথবা চাইলে এই ইনপুটটাকেই একটা চলকের ভিতরে রেখে দিতে পারি। তো তার জন্য আমরা যা করতে পারি সেটা হচ্ছে এ ইকুয়ালস ইনপুট প্যারেন্থিসিস ইন্টার আ পজিটিভ নাম্বার দিয়ে দিতে পারি। এর মানে হচ্ছে এ নামের একটা চলক সৃষ্টি হবে যেখানে ব্যবহারকারী যেই ডেটাটা ইনপুট দিবে সেটা গিয়ে জমা হবে। এরপরে আমরা চাইলে ব্যবহারকারী যে ডেটাটা ইনপুট দিয়েছে সেটা আমরা প্রিন্টও করে দেখাতে পারি। এর জন্য আমাদেরকে আবার প্রিন্ট দিয়ে একটা স্ট্রিং আমরা টাইপ করব, যে ইউ হ্যাভ টাইপড। তাহলে ফার্স্টে পাইথন প্রিন্ট করে দিবে ইউ হ্যাভ টাইপড। দেন আমরা যদি কমা দিয়ে এই এ ভ্যারিয়েবলটা এখানে দিয়ে দেই, তার মানে দাঁড়াবে যে পাইথন ফার্স্টে এই জিনিসটা প্রিন্ট করবে যে ইউ হ্যাভ টাইপড, তারপর একটা স্পেস দিবে। স্পেস দেওয়ার পরে এই এ এর মাঝে যেই ডেটাটা আছে সেটা এখানে প্রিন্ট করে দিবে এই টাইপটের পরে। ফলে আমরা পাবো যে সেই ব্যবহারকারী কত নাম্বার টাইপ করেছে। এখন আমরা যদি কোডটা সেভ করে রান করি, তাহলে দেখা যাবে ফার্স্টে এই C10 এসে গেছে, তারপর হচ্ছে এই বলেছে যে এন্টার আ পজিটিভ নাম্বার। এখন আমরা যদি 5 টাইপ করি তাহলে শো করবে ইউ হ্যাভ টাইপড 5। অর্থাৎ আমি যখন 5টা টাইপ করেছি তখন এই 5টা গিয়ে এতে জমা হয়েছে, তারপর প্রিন্টের মাধ্যমে সেটা এই
এ ভ্যারিয়েবল থেকে ডেটা টাইপটা মানে ভ্যালুটা প্রিন্ট করে দিয়েছে এখানে। সো এখানে ব্যবহারকারী কিভাবে বুঝলো যে পজিটিভ নাম্বার, কারণ হচ্ছে আমি এখানে টাইপ করে দিয়েছিলাম যে এন্টার আ পজিটিভ নাম্বার, তাহলে এখানে শো করবে যে এন্টার এ পজিটিভ নাম্বার, তখন ব্যবহারকারী বুঝতে পারবে যে প্রোগ্রামটা শুধুমাত্র পজিটিভ নাম্বার নিয়ে কাজ করার জন্য বানানো হয়েছে, ফলে সে তখন পজিটিভ নাম্বার দিতে পারবে। তো এখন আমরা একটা সিম্পল ক্যালকুলেটর ক্রিয়েট করব, যেই ক্যালকুলেটর ব্যবহারকারীর কাছ থেকে দুটো সংখ্যা ইনপুট নেবে, তারপর তাদের যোগফল আউটপুট হিসেবে শো করবে। তো এর জন্য আমরা দুটো ভ্যারিয়েবল ক্রিয়েট করব, যেই দুটো ভ্যারিয়েবলে ব্যবহারকারী সংখ্যা ইনপুট দিবে, তারপর তাদেরকে আমরা আরেকটা ভ্যারিয়েবলে যোগ করে রাখবো এবং লাস্টে আউটপুট হিসেবে সেই ভ্যারিয়েবলটা দেখিয়ে দিব। তো এটা সহজভাবে কল্পনা করলে এরকম, a ইকুয়ালস ইনপুট এন্টার আ নাম্বার, দেন b ইকুয়ালস সেকেন্ড চলক আমরা ক্রিয়েট করলাম ইনপুট এন্টার অ্যানাদার নাম্বার, দেন আমরা c ভ্যারিয়েবলে a আর b এর যোগফল রাখলাম, প্রিন্ট দিলাম c। তো আমাদের দৃষ্টিকোণ থেকে এই প্রোগ্রামটা ঠিকভাবে রান করা উচিত এবং হচ্ছে একটা রেজাল্ট প্রিন্ট করা উচিত, কিন্তু আসলে এই প্রোগ্রামটাতে একটা ভুল আছে। এই ভুলটা আমি একটু পরে বোঝাচ্ছি। ধরা যাক আমি ইনপুট হিসেবে দিলাম 10, দ্বিতীয় সংখ্যা ইনপুট হিসেবে দিলাম 5, তো এদের যোগফল আমার শো করা উচিত 15, কিন্তু পাইথনে এক্ষেত্রে তা 15 শো করবে না, তা শো করবে 105। কারণ কি? কারণ হচ্ছে ইনপুট ফাংশনের মাধ্যমে পাইথন যে ইনপুটগুলো নেয় সেগুলো সবই স্ট্রিং, এগুলো কোনো ইন্টেজার হিসেবে বা ফ্লোট পয়েন্ট হিসেবে তা পাইথন ইনপুট নেয় না। পাইথন সব সময় যখনই কোনো ইনপুট ফাংশন হিসেবে ইউজ করি আমরা, তার ডিফল্ট হিসেবে পাইথন ইনপুট নেয় স্ট্রিং হিসেবে। তো এক্ষেত্রে যা ঘটেছে তা হচ্ছে পাইথন 10কে নিয়েছে একটা স্ট্রিং, 5কে নিয়েছে আরেকটা স্ট্রিং হিসেবে, তারপর এই c ইকুয়ালস a প্লাস বিতে এদের দুইটাকে ওই পূর্ববর্তী টিউটোরিয়ালে আমরা যেমন কনক্যাটানেট শিখেছিলাম সেভাবে কনক্যাটানেট করেছে এবং লাস্টে 105 প্রিন্ট করে দিয়েছে। অর্থাৎ এটা পাশাপাশি এদেরকে বসিয়ে জাস্ট প্রিন্ট করে দিয়েছে, তাই এক্ষেত্রে আমরা প্রকৃত যোগফলটা আসলে পাইনি। তো আমাদের এক্ষেত্রে প্রথমে এই ইনপুট দুটোকে ইন্টেজারে রূপান্তর করে নিতে হবে। তো এর জন্য আমাদের আরেকটা ফাংশন রয়েছে, সেটা হচ্ছে ইন্ট ফাংশন। সো এই ইন্ট ফাংশনটা আমরা যদি শো করি সেটা হচ্ছে এরকম, ইন্ট লিখে প্যারেন্থিসিস, এটাই হচ্ছে আমাদের ইন্ট ফাংশন। এখন এর মাঝখানে আমরা যেই আর্গুমেন্ট দিব সেই আর্গুমেন্টটা হচ্ছে অন্য কোনো ডেটা টাইপ থেকে আমাদের ইন্টিজার ডেটা টাইপের রূপান্তর হবে। যেমন আমি যদি একটা উদাহরণের মাধ্যমে শো করি, যেমন c ইকুয়ালস আমি যদি লিখি 10.5, তাহলে এটা কিন্তু একটা ফ্লোট। আমি যদি নিচে দেই যে প্রিন্ট টাইপ c, তাহলে দেখা যাচ্ছে যে আমি যদি কোডটা রান করি তাহলে এটা কিন্তু ফ্লোট। কিন্তু আমি যদি পরবর্তীতে আরেকটা ভ্যারিয়েবলে ইন্ট ফাংশনের মাঝে এই সিটা আর্গুমেন্ট হিসেবে পাঠিয়ে দিই, তারপর যদি আমি বলি যে প্রিন্ট টাইপ এ, তাহলে আমাকে যেটা শো করবে সেটা হচ্ছে যে প্রথম ক্ষেত্রে এটা ছিল ফ্লোট, পরবর্তীতে এটা ইন্ট, এবং আমি যদি এর ভ্যালুটা তখন প্রিন্ট করতে চাই তাহলে যেটা হবে সেটা হচ্ছে এর ভ্যালু তখন হচ্ছে 10, অর্থাৎ 0.5টা ইন্ট ফাংশন দেওয়ার কারণে বাদ গিয়েছে এবং শুধুমাত্র প্রিন্ট এ আমি যদি রান দেই তাহলে দেখা যাবে যে এই 0.5টা বাদ গিয়েছে এই ইন্ট ফাংশন ব্যবহার করার কারণে, এবং সরাসরি আমাদের আউটপুট হিসেবে চলে আসছে 10, অর্থাৎ ইন্ট ফাংশন এই ফ্লোট টাইপকে সরাসরি ইন্টেজার টাইপে রূপান্তর করেছে ফ্লোটের পয়েন্টের পরে যে অংশটুকু ছিল সেটা বাদ দেওয়ার মাধ্যমে। আবার আমরা যদি একটা স্ট্রিং ডেটা টাইপ ক্রিয়েট করি, পূর্ববর্তী যে টিউটোরিয়াল ছিল সেটাতে আমরা দেখিয়েছি যে স্ট্রিংয়ে আমরা কোটেশন মার্কের মাঝে যদি কোনো ক্যারেক্টার লিখি সেটা হচ্ছে স্ট্রিং। এখন আমি যদি প্রিন্ট টাইপ এস দেই তাহলে এটা আউটপুট দিলে শো করবে যে টাইপ হচ্ছে স্ট্রিং। পরবর্তীতে আমি আরেকটা চলক ক্রিয়েট করব যেখানে আমি ইন্ট ফাংশনের ভিতরে এই এসকে আর্গুমেন্ট হিসেবে পাঠাবো, তারপর আমি প্রিন্ট করব টাইপ অফ এ। এখন আমি যদি এই কোডটা রান করি তাহলে দেখাচ্ছে যে প্রথম ক্ষেত্রেই আমার এস ছিল হচ্ছে
একটা স্ট্রিং, অর্থাৎ এই 1023 এটা কোনো পূর্ণ সংখ্যা হিসেবে প্রথমে ছিল না, এটা ছিল একটা স্ট্রিং, এবং পরবর্তীতে আমি যখন এই ইন্ট ফাংশনের ভিতরে এসকে পাঠিয়েছি তখন এটা রূপান্তর হয়ে গিয়েছে, অর্থাৎ এই ইন্ট ফাংশনটা স্ট্রিংকে ইন্টেজারে রূপান্তর করেছে, ফলে এটা তখন আর স্ট্রিং নেই, পূর্ণ সংখ্যায় রূপান্তর হয়ে 1023 রূপান্তর হয়েছে ইন্টেজার হিসেবে, যেটাকে এখন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবো। তো এখন এটা দিয়ে যদি আমরা সেই ক্যালকুলেটরটা ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমরা যেটা পাবো, তো আমরা যেটা করব সেটা হচ্ছে এ নামের ভ্যারিয়েবলে আমরা যেই ইনপুটটা নিব, যে এন্টার আ নাম্বার, এই ইনপুটটাকেই আমরা ইন্ট ফাংশনের ভিতরে রাখবো, অর্থাৎ ইন্ট ফাংশনের ভেতর আমার ইনপুট ফাংশনটা কাজ করবে। অর্থাৎ আমি ফার্স্টে কোনো একটা ডেটা ইনপুট দিব, সেই ইনপুট পাওয়ার ডেটাটা ফার্স্টে পাইথন স্ট্রিং হিসেবে নিবে, তারপর এই ইন্ট ফাংশন ওই স্ট্রিংয়ের উপর কাজ করে সেটাকে ইন্টেজারে রূপান্তর করে নিবে। এটাকে আবার বিকল্পভাবে করার উপায় হচ্ছে, ইনপুট নিলাম স্ট্রিং হিসেবে, তারপর এ ইকুয়ালস ইন্ট এ যদি লিখে দেই তাহলে এই এর ভ্যালুতে এই আগের এর ইন্টেজার ভ্যালুটা এসে জমা হবে, অর্থাৎ সেটা জাস্ট একে স্ট্রিংয়ের থেকে ইন্টেজারে রূপান্তর করবে। যদিও ম্যাথমেটিক্সে আমরা সাধারণত দেখি যে এক্স ইকুয়ালস এক্স প্লাস ওয়ানের কোনো ভ্যালু নেই, কিন্তু এটা কোডিংয়ের ক্ষেত্রে আমরা এটাও লিখতে পারি যে এ ইকুয়ালস এ প্লাস ওয়ান। এর মানে হচ্ছে যে আগের এ যে ভ্যালু ছিল সেই ভ্যালুটা ব্যবহার করে তার সাথে ওয়ান যোগ করে নতুন করে আবার এতেই রাখবো। এটাই হচ্ছে এই জায়গার মূল পার্থক্য, যেটা আমরা ম্যাথে কখনো করি না। ম্যাথে কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গায় এ আর এ বাদ যাবে এবং ওয়ান থাকবে শুধু, আলটিমেটলি এক পাশে ওয়ান এক পাশে জিরো, যেটা অ্যাকচুয়ালি এরর। কিন্তু এটা প্রোগ্রামিংয়ে সমস্যা নেই। প্রোগ্রামিংয়ে এটা মানে বোঝাচ্ছে এর আগের ভ্যালুর সাথে এক যোগ করে আবার এর ভিতরে রাখা, এছাড়া আর কিছুই না। তাই ঠিক এই জায়গাতেও সেই ঘটনাটাই ঘটেছে, এর স্ট্রিং ভ্যালুকে ইন্টেজার ভ্যালুতে রূপান্তর করে আবারও আমরা এর ভিতরেই রাখছি। এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি, কিন্তু আমি সাধারণত এই পদ্ধতিটাই পছন্দ করি, যে ইন্ট লিখে তার মাঝে আমি ইনপুট ফাংশনটা পাঠিয়ে দিই, তাহলে একটানে কাজটা হয়ে যায়, যত শর্টে কোড লেখা যায়। তারপর বি এর ক্ষেত্রেও আমরা এরকম করব, ইন্ট ইকুয়ালস বি ইকুয়ালস ইন্ট ইনপুট এন্টার অ্যানাদার নাম্বার, দেন আমরা এবার যদি দেই সি ইকুয়ালস এ প্লাস বি প্রিন্ট সি। এবার যদি আমরা কোডটা সেভ করে রান করি, এখন আমি যদি দেই 10 5, তাহলে দেখা যাবে যে এবার আমার যোগফলটা সঠিক হয়েছে, 15 হয়েছে। তো এই ইনপুটের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে ইনপুট ফাংশন সর্বদা স্ট্রিং হিসেবে ইনপুট নেয়, তাই সেটাকে আমাদেরকে প্রথমে ইন্টেজারে রূপান্তর করে নিতে হবে পাইথনে কোডিংয়ের ক্ষেত্রে, যদি আমরা এই যোগ বিয়োগের কাজগুলো করতে চাই। গত টিউটোরিয়ালে আমি চলক কীভাবে ক্রিয়েট করে সেটা বলতে ভুলে গিয়েছিলাম। চলক ক্রিয়েট করার কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন আমরা চাইলেই যে কোনো কিছুকেই চলক বলে ডিক্লেয়ার করতে পারবো না। যেমন যে আমরা কোনো সিম্বল আগে দিয়ে তারপর বর্ণ লিখবো, সেটা চলক হবে না। যেমন ডট এক্স, এটা চলক হিসেবে গ্রহণযোগ্য না পাইথনের কাছে, কেননা ডট আলাদা একটা কাজের জন্য আগে ফাংশন ইউজ করে, তাই ডট দিয়ে পাইথনে আর কি মানে চলক ডিক্লেয়ার করার কোনো ওয়ে নাই। তারপর হচ্ছে আগে সংখ্যা দিতে পারবো না, যেমন আগে সংখ্যা দিয়ে যদি আমরা এস দিই সেটা চলক হবে না, কিন্তু আগে বর্ণ দিয়ে আমরা যদি 1 2 3 দেই তাহলে সেটা আমাদের সংখ্যা হবে, মানে চলক হিসেবে কাউন্ট হবে। আর হচ্ছে যে আরেকটা কাজ করা যায়, যে আমাদের যদি চলক অনেক বড় হয়, উইথ আন্ডারস্কোর অফ রোড, এভাবে আমরা লিখে দিতে পারি, যাতে আর কি আমাদের বুঝতে সুবিধা হয়। বড় একসাথে লেখার চাইতে এভাবে একসাথে লিখলে অনেক সময় বোঝা যায় না যে কোনটা কোন চলক, তার জন্য আর কি আন্ডারস্কোর ইউজ করা হয়। এই তো এরকমই কিছু। তো সাধারণত যেই ফরম্যাটটা ইউজ করা হয় সেটা হচ্ছে যে ছোট হাতের অক্ষর, তারপরে যদি প্রয়োজন হয় 1 2 3 সাধারণত ডিনোট করা হয়। এই ছিল এই চলক ডিক্লেয়ার করার পদ্ধতি। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।